সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের উচ্চারণের ধারাবাহিক 2 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আসলে আমাদের উচ্চারণ যে আমরা ধ্বনি দিয়ে করি এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কোনগুলো মৌলিক স্বরধ্বনি, কোনগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি, এগুলো আমরা দেখেছিলাম এবং ধ্বনি, বর্ণ এবং অক্ষরের পার্থক্য আমরা চিহ্নিত করেছিলাম। তো আজকে দেখব যে উচ্চারণ যখন আমরা লিখব তাহলে সেই জায়গায় উচ্চারণ লিখতে গেলে কোন ধ্বনিগুলো আমরা ব্যবহার করতে পারবো বা কোন বর্ণগুলো ব্যবহার করতে পারবো। এটা আমরা প্রায় ভুল করি, উল্টাপাল্টা করে ফেলি। সেটা থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে এটুকু দেখতে হবে আসলে কোন জায়গায় কোন ধ্বনি ব্যবহার করতে হবে। তো মূলত আমরা বলেছিলাম যে আমরা মুখে উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি, আর সেই ধ্বনি যখন লিখে প্রকাশ করি যে প্রতীকের মাধ্যমে তাকেই বর্ণ বলা হয়। তো আমরা আসলে আমাদের যে মৌলিক যে ধ্বনিগুলো রয়েছে এবং কোন ধ্বনির পরিবর্তে আমরা কি লিখতে পারবো সেগুলো দেখে নিই। প্রথমে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। তো স্বরধ্বনির ভিতরে যদি তুমি কোনো শব্দের উচ্চারণে এখানে রস্বই অথবা দীর্ঘই পাও, কোনো ধ্বনি উচ্চারণে শব্দের উচ্চারণে যদি রস্বই এবং দীর্ঘ, তার মানে শব্দের বানানে আমাদের রস্বই থাকুক অথবা দীর্ঘই থাকুক, সেটা হচ্ছে উচ্চারণে সবসময় রস্বই হয়ে যাবে। তার মানে দীর্ঘই এখানে ব্যবহার করা যাবে না। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। সেখানে ছিল অ, আ, ই, উ, এ, ও এবং এ। তাহলে আমরা যখন উচ্চারণ লিখতে যাব তখন হচ্ছে স্বরধ্বনি আসা মানেই আমরা এই 7টি স্বরধ্বনি ছাড়া অন্য কোনো ধ্বনি আমরা উচ্চারণে লিখতে পারবো না। কারণ যেহেতু আমরা উচ্চারণ করি ধ্বনি দিয়ে, তাই উচ্চারণ লিখতেও হবে আমাদের সেই মূল ধ্বনি দিয়ে। এই মূল ধ্বনি দিয়ে আমাদের উচ্চারণগুলো লিখতে হবে। এই জন্য যখন আমরা এখানে কোনো বানানে, শব্দের বানানে দীর্ঘই পাবো বা দীর্ঘই কার পাবো, তখন হচ্ছে সেই জায়গায় উচ্চারণে দীর্ঘই লেখা যাবে না। সেখানে কি লিখতে হবে? সেখানে রস্বই লিখতে হবে, অথবা এদের কার চিহ্ন রস্বইকার লিখতে হবে। আমরা জানি এইটা হচ্ছে এই স্বরবর্ণ রস্বইর সংক্ষিপ্ত রূপ, যাকে আমরা কার বলে জেনে থাকি। আচ্ছা, তাহলে এরপরে তাহলে ঠিক যেভাবে রস্বই এবং দীর্ঘের পরিবর্তে শুধু আমরা রস্বই লিখতে পারবো, তেমনি রস্ব এবং দীর্ঘর পরিবর্তে শুধু আমরা রস্ব উ লিখতে পারবো এবং এদের হচ্ছে কার চিহ্ন রস্ব। তাহলে এখানে এই দীর্ঘ কার এটা লেখা যাবে না। আচ্ছা, তারপরে কি? যখন আমরা রি পাবো, কোনো বর্ণে রি পাবো, তার মানে সেই রি আমরা ওকে কি বলছি? রি। তাহলে এই রি আমরা এইভাবে লিখব। যদি কোনো শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে থাকলে রি এই চেহারায় থাকে, ও যখন শব্দের মাঝে থাকে তখন হচ্ছে কার হিসেবে আমাদের এইভাবে বসে। রি কার হিসেবে বসে শব্দের মাঝে বা শেষে হচ্ছে যদি থাকে তাহলে আমাদের সাধারণত মাঝেই বসে, তো রি কার হিসেবে বসে। আচ্ছা, যদি মাঝে থাকলে তখন কি হবে? শব্দের মাঝে বা শেষে থাকলে আমাদের এই রিকার অবশ্যই অপরিবর্তিত থাকবে, সেটা বহাল থাকে। মাঝে বা শেষে রিকার বহাল থাকে। আচ্ছা, এরপরে তাহলে কি আমাদের ওই আছে। ওই হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। ওই কি আসলে? যৌগিক স্বরধ্বনি, বা ওকে আমরা যুগ্ম স্বরধ্বনি বলি, অথবা যুগ্ম স্বরধ্বনি অথবা দ্বিস্বরধ্বনি বলে থাকি। আসলে ওইয়ের মধ্যে কি আছে? ওইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটা মূল পাবো, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ই। ওইকে ভাঙলে আমরা ও এবং রস্বই পাই, ও এবং ই পাই। আচ্ছা, ঠিক তেমনি আমরা যদি ওকে ভাঙি তাহলে ওকে ভাঙলে আমরা কি পাবো? ও এবং উ পাবো। ওকে ভাঙলে কি পাবো? ও ও। তাহলে এটা যেহেতু ওই এবং ও যেহেতু মূল স্বরধ্বনি নয়, এগুলো হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি নয়, তাহলে এই ওই এবং ও এর চেহারা আমাদের কোনো বানানে থাকলে সেটা উচ্চারণ লেখার সময় এদের পরিবর্তে সবসময় আমরা কি করব? সবসময় আমরা ওই এবং ও ব্যবহার করব। এই হচ্ছে মূলত। তাহলে এখানে কি দাঁড়ালো? যে আমাদের স্বরধ্বনি এখানে যে আছে রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন, তার পরিবর্তে সবসময় আমরা রস্বই ব্যবহার করব। রস্ব দীর্ঘ যাই থাকুক না কেন, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা হচ্ছে রস্ব ব্যবহার করব। এবং রি যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমরা রি লিখবো, রস্বইকার দিয়ে রি লিখবো, এবং যদি শব্দের মাঝে থাকে তখন রিকার হিসেবে বহাল থাকবে।
এবং ওইকে আমরা ভেঙে ফেলবো ও এবং রস্বইতে, এবং ওকে ভেঙে ফেলবো ও এবং রস্বই। তাহলে কি দাঁড়ালো? ফাইনালি আমাদের এই যে এরা যারা আছে দীর্ঘই, দীর্ঘ, এরপরে হচ্ছে রি, ওই এবং ও, এরা সবাই কি করবে? ইন্তেকাল করবে। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলি। তার মানে উচ্চারণ লেখার সময় এরা এই চেহারায় কখনোই থাকতে পারবে না, এরা সবাই ইন্তেকাল করবে। তাহলে এদের পরিবর্তে কি? এদের পরিবর্তে কে কে বসবে? আমরা রিপ্লেসমেন্টটা দেখে ফেললাম। দীর্ঘই জায়গায় অবশ্যই রস্বই, দীর্ঘই জায়গায় অবশ্যই কি রস্যু, রি জায়গায় হচ্ছে রি, এবং মাঝে থাকলে রিকার বহাল থাকবে। ও এর জায়গায় ও, এবং ও এর জায়গায় ওই। এইগুলা হচ্ছে এদের রিপ্লেসমেন্ট হিসেবে বসবে, এদের পরিবর্তে এগুলা বসবে। তাহলে এই যে দীর্ঘই, দীর্ঘ, রি, ওই এবং ও, এটা মাথায় ভালো করে একেবারে গেঁথে নাও যে আসলে উচ্চারণ লেখার সময় যে এই যে 5টি মূল স্বরধ্বনি নয়, এরা সবসময় কি হবে? মারা যাবে, ইন্তেকাল করবে। তাহলে এরা মারা গেলে তাহলে ওদের প্রতিনিধিত্ব কে করবে? অবশ্যই তো ওরা তো শব্দের বানানে থাকবে, ওদের প্রতিনিধিত্ব করবে হচ্ছে দীর্ঘের জায়গায় রস্বই, দীর্ঘের জায়গায় কে? রস্যু, বলো। রিয়ের জায়গায় কে? রিয়ের জায়গায় রয়ে রস্বইকার, অথবা মাঝখানে থাকলে রিকার থাকবে। আর ওয়ের জায়গায় ও এবং রস্বই হবে। এখন যদি কার হিসেবে থাকে ওই, আমি বললাম হচ্ছে বৈঠক। আমি যদি একটা শব্দ লিখি বৈঠক, লিখলাম হচ্ছে বৈঠক, তাহলে কি করবে? উচ্চারণ কিভাবে লিখতে হবে? দেখো, বর সাথে ওই আছে, বর সাথে কি আছে? ওই আছে। তাহলে এই যে ব যে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে অবশ্যই স্বর ওই, বই। তাহলে আমরা কি করব? এই যে বর সাথে এই যে ও এবং ই, ওই, এই যে এই ওই কিন্তু, এই ওই কিন্তু এখানে চলে যাচ্ছে। যেহেতু ওই এখানে ও ছিল, সেই ওটা এখানে কার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে ব একটা ব্যঞ্জন আছে, এই জন্য কি বই। তাহলে কি হবে? বৈঠক। কি হবে? বৈঠক, বৈঠক। এই যে বৈঠক, এটা হচ্ছে আমাদের এর উচ্চারণ। আমরা হচ্ছে তাহলে এখন কয়েকটি উদাহরণ দেখব। আসলে যে উচ্চারণগুলো আমরা দেখলাম, উদাহরণগুলো আমরা দেখব, দেখলে আমরা আরো পরিষ্কার ধারণা পাবো যে আসলে এগুলা কিভাবে হচ্ছে। তো এখন আসো, আমি যদি এখন লিখি নারী, এটা লিখলাম হচ্ছে নারী। আমাদের বানানে কিন্তু দীর্ঘইকার আছে, তাহলে আমরা দীর্ঘইকারকে লিখতে পারবো কখনো? না, দীর্ঘইকার আমরা উচ্চারণে লিখতে পারবো না। তাহলে নারী উচ্চারণ লিখতে হলে কি করতে হবে? না, রয় রস্বইকার দিতে। এই যে নারী, এর উচ্চারণ। আমরা যদি এখন লিখি হচ্ছে পরীক্ষা, পরীক্ষা বানান আসলে কি? পরীক্ষা বানান হচ্ছে দীর্ঘইকারে, পরীক্ষা বানানে কি আছে? দীর্ঘইকার। তাহলে এর উচ্চারণ আমি কি লিখবো? এর উচ্চারণ লিখবো পরীক্ষা। মুখে যা বলছি, আসলে উচ্চারণ আমরা কি বলি সবসময়? মুখে যা বলি তাই কিন্তু লিখছি, মুখে যা বলি। আসে প, এর সাথে অ মূলত আছে, আসে মূলত অ, কিন্তু উচ্চারণ সময় আমরা পরীক্ষা বলি না তো, আমরা বলি পরীক্ষা। কি বলি? পরীক্ষা। তাহলে লিখবো পরীক্ষা। এই যে পয়উকারে প, রিক, রিক, এখানে দীর্ঘইকার ছিল কিন্তু হয়ে গেল হ্রস্বইকার। ও রিক। এই যে হর্ষ কেন দিচ্ছি তোমরা বুঝতে পারছো? গতদিন শিখিয়েছিলাম যে আসলে যেখানে ব্যঞ্জন চিহ্ন, যেই জায়গায় ব্যঞ্জন মানে স্বরধ্বনি থাকে না, সেই জায়গায় কি হয়? হর্ষ চিহ্ন হয়। ও রিক, এই যে থেমে যাচ্ছে, এটাই হচ্ছে কি? ব্যঞ্জন চিহ্ন। তার মানে এখানে ব্যঞ্জন চিহ্ন, এই হর্ষ দিতে হবে। পরীক্ষা, ক্ষয়াকারে খা, পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন বলি হচ্ছে তোমার নদী, তাহলে নদী উচ্চারণ কি হবে? নদী উচ্চারণ লিখবো আমরা এইভাবে, এই যে নদী। রস্বইকার কেন হলো? রস্বইকার কেন হলো? আমাদের শুধু মুখস্থ করলে হবে না, আসলে আমাদের বুঝতে হবে যে আসলে কেন হচ্ছে। রস্বইকার হচ্ছে কারণ দীর্ঘইকার উচ্চারণে লিখতে পারি না। কারণ কি? ও মূল স্বরধ্বনি নয়, ও মূল স্বরধ্বনি নয়, ও হচ্ছে আমাদের মূল নয়, এই জন্য রস্বইকার দিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা ই ব্যবহারটা বুঝলাম। যদি আমরা ও দিয়ে একটা উদাহরণ দিই, আমরা ও দিয়ে যদি উদাহরণ দিই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি বলি দীর্ঘ দিয়ে একটা শব্দ লিখি উর্মি, আমরা লিখলাম উর্মি, উর্মি। তাহলে এই যে আমার বানানটা আছে দীর্ঘকার দিয়ে, দীর্ঘ দিয়ে বানান আছে, তাহলে আমরা এটা কি করব? আমরা উচ্চারণ লেখার সময় লিখবো রস্য দিয়ে দিব, উর, উর, তারপরে কি? মি, উর্মি। অক্ষর কয়টা এখানে? 2টি অক্ষর, কিন্তু গতদিন শিখিয়েছি যে আসলে অক্ষর
কি হয়, তাহলে উর মি, এখানে স্বরধ্বনি আছে দুইটা, একটা উ আর একটা ই, তাহলে উর মি, অক্ষর কয়টা, দুইটা, এই যে উর থেমে গেলাম এবং হচ্ছে মি আমরা লিখে দিলাম, তাহলে উর মি। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বলি রি দিয়ে সরাসরি শব্দ, রি আসলে এই চেহারায়, ওর আসল চেহারায় শব্দ শুরুতে বসতে পারে, অন্য কোথাও বসে না, মাঝখানে বসলে কাজ হিসেবে বসে। তাহলে এই ঋণ যখন আমরা উচ্চারণে লিখবো, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, রি তো মারা গেছে, তাহলে মারা যাওয়ার পরে রি, এই যে রি রয়সী দন্ত না, এখানে আছে মূর্ধন্য হয়ে গেল দন্ত না। এটা আমরা ব্যঞ্জন বর্ণের মূলধ্বনিগুলা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে মূর্ধন্য মূলধ্বনি নয়, আসলে দন্ত না মূলধ্বনি। তো দেখো ঋণ আমরা লিখছি এভাবে, রয়সী দন্ত না ঋণ। ঠিক আছে। আমি যদি লিখি আবৃত্তি, যদি মাঝখানে থাকে আবৃত্তি, এটা হচ্ছে আবৃত্তি, আবৃত্তি উচ্চারণ। তাহলে এটা আমি কিভাবে লিখবো, লিখবো হচ্ছে আবৃত, এই যে মাঝখানে রেখার কিন্তু বহাল থাকবে, মাঝখানে কোনো পরিবর্তন হবে না, আবৃত, তারপরে কি টি, আবৃত্তি, এই যে আমার তিনটা অক্ষর, এখানে অক্ষর কয়টা, আ একটা, বৃত এটা একটা, এবং তি একটা, আবৃত্তি। তাহলে এখানে হচ্ছে আমাদের তিনটে অক্ষর আছে, সেই অক্ষর ভেঙে কিন্তু আমরা উচ্চারণ লিখে দিলাম আবৃত্তি। এখানে রিকাটা বহাল আছে। আচ্ছা, এবং আমরা যদি এখন বলি ওই দিয়ে, যদি আমি শব্দ লিখি, তাহলে ঐকতান লিখতে পারি আমরা, ঐকতান, এটা মূলত কি উচ্চারণ, ঐকতান, অক্ষর কয়টি আছে, তিনটি আছে, আমরা লিখবো ওই, তাহলে এই ওই তো এই চেহারায় লেখা যাবে না, ওর পরিবর্তে কি হবে, ওই, তাহলে কি লিখবো, কো, তারপরে তান, থেমে গেলাম, ওই কো তান, হর্ষ দিচ্ছি কেন এখানে, কারণ ব্যঞ্জন থেমে যাচ্ছে, এই জন্য হয়ে দিচ্ছি ওই কো তান, তাই না, ওই কো তান। আমরা আরো একটা লিখতে পারি, আমরা যদি বলি ঔপন্যাসিক, ঔপন্যাসিক, এটা হচ্ছে বানান, ঔপন্যাসিক, কয়টা অক্ষর আছে, ঔ পন না শিক, চারটা অক্ষর আছে। তাহলে আমরা কি করবো, ও কে তো এইভাবে রাখতে পারবো না, আমরা ভেঙে ফেলবো, তাহলে দিব ও, তারপরে কি দিব, পন, ও পন, পায়ুকার দন্ত না, পন, ও পন, অবশ্যই হর্ষ, পন, হর্ষ, হর্ষ দিতে হবে, হর্ষ না দিলে কিন্তু উচ্চারণ লেখা ভুল হবে। তাহলে ও পন, তারপরে কি না শিখ, ও পন না শিখ, কোন স, তালব্য স আছে, দন্ত স, বানানি দন্ত স, কিন্তু উচ্চারণে কি তালব্য স। তাহলে আমরা এখানে কি দিব, ও পন না শিখ, এই যে এর উচ্চারণ হচ্ছে ও পন না শিখ। আচ্ছা, তো মূলত হচ্ছে আমাদের বাংলা ভাষার বানান এবং উচ্চারণের প্রতিটা শব্দেই প্রায় ভিন্নতা রয়েছে, মানে বানান একরকম, উচ্চারণ আরেক রকম। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষা, এটা হচ্ছে ধ্বনি ভিত্তিক ভাষা নয়, এটা মূলত হচ্ছে আমাদের ধ্বনি ভিত্তিক আসলে ভাষাটি নয়, এই জন্য কি হয়, বানান একরকম হয় এবং উচ্চারণ আরেক রকম হয়, এবং এই ভাষার অধিকাংশ শব্দ আমাদের সংস্কৃত থেকে আসার কারণে, তৎসম শব্দগুলো ব্যবহার করার কারণে এখানে বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে, এক ধরনের বানান এবং উচ্চারণে আরেক ধরনের। এই জন্য আমাদের যে সমস্যাগুলো দেখা দেয়, আমাদের যে দীর্ঘ ই, দীর্ঘ রি, আমাদের তো তো ধ্বনি একটাই, ধ্বনি ই বলছি আমরা, কিন্তু তার জন্য আমরা দুইটা বর্ণ ব্যবহার করছি, একই ধ্বনি কিন্তু বর্ণ ব্যবহার করছি দুইটা। এটা হচ্ছে সংস্কৃত প্রভাবিত, সংস্কৃত ব্যাকরণ থেকে এগুলো এসেছে, কারণ আমাদের বাংলা ভাষায় অসংখ্য তৎসম শব্দ রয়েছে, সেই তৎসম শব্দের ব্যবহারের জন্য কিন্তু দীর্ঘ ই, দীর্ঘ রি, এইগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষায় আছে। সেজন্য আমরা হচ্ছে উচ্চারণ লেখার সময় আসলে মূলধ্বনি দিয়েই লিখব। তো আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব যে আসলে কিভাবে আমাদের মূল ব্যঞ্জন ধ্বনি কোনগুলা এবং কোনগুলা মূল ব্যঞ্জন ধ্বনি নয়। আজকে আমরা যেমন স্বরধ্বনি কার পরিবর্তে কাকে আমরা লিখতে পারি, কে মারা গেল তার রিপ্লেসমেন্টে তার পরিবর্তে কে বসতে পারে, সেগুলো শিখলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আসলে কোনগুলা মূল নয় এবং কোনগুলা মূল ব্যঞ্জন ধ্বনি, সেগুলো দেখব। দেখার পরে আমরা সেখানে দেখব সেই জায়গায় কে বেঁচে থাকবে, কে মারা যাবে, এবং উচ্চারণ লেখার সময় কোনগুলো আমরা ব্যবহার করতে, এতটুকু শিখলে আমাদের উচ্চারণে কিন্তু একেবারে বেসিক শেষ। এরপরে তোমাকে যেই শব্দ দিব তুমি সেই শব্দের উচ্চারণ লিখে দিতে পারবে। কয়েকটা শব্দের বানানের নিয়ম আমরা শিখবো, উচ্চারণের নিয়ম আমরা শিখবো, শেখার পরে সেগুলার উচ্চারণ আয়ত্ত করে নিতে পারলে
আমি কিন্তু যে কোনো শব্দের উচ্চারণ লিখে দিতে পারবো। আমার আর মুখস্থ করতে হবে না যে এটা এইভাবে, এটা এইভাবে। মুখস্থ বিদ্যা বেশি দিন আসলে থাকবে না। তোমাকে বুঝতে হবে, বুঝে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে এটা তোমার টেকসই হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।